কাব্য আমায় কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। সে নিজেও তাড়াতাড়ি এসে বসলো গাড়িতে। আর আমি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আর বলছি, আমি যাব না তোমার সাথে, আমায় যেতে দাও। আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, আর তুই কিন্তু জানিস আমি রেগে গেলে নিজের কন্ট্রোলে থাকি না। ধমক দিয়ে কথাটা বলল। আমি যাব না মানে যাব না। তুমি কি ভেবেছ সবসময় শুধু তোমার ইচ্ছে মতো সব হবে? কিন্তু কে শোনে কার কথা? কাব্য কোনো কিছু না বলে গাড়ির দরজা লক করে দিল। তারপর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিল। তারপর আমার দিকে ঝুঁকে বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এত কথা কেন বলিস তুই? কোনো কিছু না বুঝে শুনে হন হন করে রেগে এখানে চলে এসেছিস। আমার পারমিশন ছাড়া তোর সাহস কি করে হলো এখানে আসার? ধমক দিয়ে কথাটা বলল। এদিকে কাব্য এত কাছে আসায় আমার হার্টবিট ওঠানামা করছে। শ্বাস নেওয়া মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। আমি কাব্যর দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বুঝতে চাই না, তুমি থাকো তোমার জড়িয়ে ধরা বান্ধবীরে নিয়া। মুহূর্তের মধ্যে কাব্য রেগে আগুন হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার সাথে অন্য মেয়ে জড়াচ্ছিস। তুই আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছিস। আমি যেটা দেখেছি সেটা বলেছি। তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়, তোকে কিভাবে বোঝাই আমি? চেঁচিয়ে কথাটা বলল। তোমাকে কিছু বোঝাতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি থাকবো না তোমার সাথে। তোমায় ডিভোর্স দিয়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব আমি। এই বলে ঠোঁটে কামড় দিলাম আমি। এই রে, মুখ ফসকে কি বলে দিলাম আমি? হঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো আমার? আস্তে আস্তে কাব্যর চোখের দিকে তাকালাম আমি। রেগে আগুন হয়ে গেছে মনে হচ্ছে, যা দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। এতক্ষণ ভয় না হলেও এখন লাগছে ভীষণ। কাব্য কিছু না বলে আস্তে করে আমার কাছে থেকে সরে গাড়ি চালাতে শুরু করলো। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য, যা দেখে আমার বুঝতে বাকি নেই কাব্য রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ রে, এখন তোর কি হবে মাইশা? এখন তোকে কে বাঁচাবে? এত বকবক করার কি দরকার? আর ডিভোর্স কথাটা বলার কি আছে? এমনিতেই তো দিতি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য গাড়ি থামিয়ে সোজা আমায় কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। আশ্চর্য, বারবার কোলে নেওয়ার কি আছে? আমি কি হাঁটতে পারি না নাকি? ভাবছিলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবো, কিন্তু সেইটাও হতে দিল না। এখন কে বাঁচাবে আমায়? এদিকে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে হন হন করে হেঁটে বাড়ির ভিতর ঢুকে তাদের রুমের দিকে পা বাড়াচ্ছে। সোফায় বসে চা খাচ্ছিল মামু, মামুনি আর তানিশা। আমাদের এভাবে দেখে অবাক হলো তারা। আমি তাদের দেখে চেঁচিয়ে বললাম, মামুনি বাঁচাও আমারে, তোমার ছেলে আমায় কিডন্যাপ করে নিয়ে আসছে। আমারে বাঁচাও মামুনি, না হলে তোমার ছেলে আমার মেরেই ফেলবে মনে হয়। আমার কথা শুনে মামুনি বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস কাব্য? ঠিকই তো ভাইয়া, তুমি মাইশাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে কাব্য কারো কথায় কান না দিয়ে সোজা মাইশাকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। আমি তানিশার দিকে তাকে বললাম, বোন প্লিজ বাঁচা আমায়, না হলে তোর ভাই যে কী করবে। এদিকে কাব্য আমার কথা শুনে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। ধমক দিয়ে কাব্যর এমন কথা শুনে ভয়ে চুপসে গেলাম আমি। তারপর মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে আমায় বিছানার উপর রাখলো। তারপর চেঁচিয়ে বলল, ভেবেছিলাম তোকে শান্তভাবে সব বুঝিয়ে বললে তুই সব বুঝবি, কিন্তু তুই কি বললি? তুই আমার ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবি? আমি ভয়ে চুপ করে আছি। কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণ তো বকবক করতেছিলি, এখন চুপ কেন? আমি চুপ। কাব্য আমার হাত খুলে দিল। তারপর আমার গাল চেপে ধরে বলল, তোকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, আর তুই কিনা 2 মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলি। আরে আমি যদি অন্যকে চাওয়ারই ছিল তাহলে তোকে বিয়ে করলাম কেন আমি? এত নাটক করার কি দরকার ছিল আমার? সেই ছোটবেলা থেকে
পোড়াচ্ছিস তুই আমায়, আর তোকে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব? তুই ভাবলি কি করে? তোকে ছেড়ে অন্য মেয়ের কথা আমি কল্পনাতেও করতে পারি না, আর তুই কি না আমায় ভুল বুঝে দূরে চলে গেলি। পুরো একশ্বাসে কথাগুলো বলল কাব্য আমায়, আর ওনার কথা শুনে আমার মনেও প্রশ্ন জাগলো। ঠিকই তো, ভাইয়া অন্য কাউকে চাইলে আমায় কেন বিয়ে করলো? কিন্তু কাব্য নিজেও তো জড়িয়ে ধরেছিল মেয়েটাকে তার বেলা। আজ ভাইয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো সেই রেগে এসে আমায় বকতো তার বেলা। মনে মনে কি হলো, কথা বলছিস না কেন? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমায়? তুই শুধু বল, কি করলে বিশ্বাস করবি আমায় যে আমি শুধু তোকেই ভালোবাসি? তুমি কেন মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে? আজ আমি যদি অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরতাম তাহলে তো সেই তুমি এসে আমায় বকতে তার বেলা। তাহলে তুই বকে দে আমায়। কাব্যর কথা শুনে ফট করে বলে দিলাম আমি, সিরিয়াসলি সত্যি বলছো? কাব্য আমার কথা শুনে বলল, সত্যি বলছি, বক তুই, তারপরও ভুল বুঝিস না। আচ্ছা ঠিক আছে, এই বলে বিছানা থেকে উঠে বসলাম, দাঁড়ালাম আমি। তারপর কাব্যকে বললাম, তুমি বসো ওখানে, আর একটাও কথা বলবে না, চুপচাপ আমার কথা শুনবে। কাব্য আমার কথা শুনে চুপ করে শুধু মাথা নাড়ালো। আমি একটু স্টাইল মেরে দাঁড়িয়ে কোমরে হাত দিলাম, তারপর বললাম, তাহলে শুরু করি। 1 2 3। তোমার সাহস কি করে হলো? তুমি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছ, তাও আবার অফিসে বসে। অফিসে কাজ করতে যাও নাকি অন্য কাজ করতে যাও? তুমি জানো কত কষ্ট করে শুধুমাত্র তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি পরে কালকে সেজে গিয়েছিলাম আমি। তোমার জন্য নিজ হাতে রান্না করেছিলাম আমি, তারপর গোলাপ কিনলাম, আরও কত কিছু কল্পনা করেছিলাম, সব তুমি নিমিষে শেষ করে দিলে। তোমায় পুলিশে দেওয়া উচিত। এই বলে চেঁচাতে লাগলাম আমি, আর কাব্য শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ আমার কথাগুলো শুনতে লাগলো, আর মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করলো। পাক্কা 1.5 ঘন্টা যাবত তো বক বক করে থামলাম আমি। এমন সময় হুট করে কাব্য আমার হাত ধরে টান মেরে তার কোলে বসিয়ে দিল, বলল, হয়ে গেছে তোর, এবার আমি বলবো তুই শুনবি। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এটা কিন্তু কথা ছিল না, এখন তুমি আবার বক বক করবে? আমায় তা হবে না। আর আমার কি দোষ? আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। কাব্য আমার কথা শুনে ধমকে সুরে বলল, থাম তুই, আমি একবার বলেছি তোকে বলবো আমি, সবসময় বেশি বুঝিস কেন? কাব্যর ধমক শুনে মুখে হাত দিয়ে চুপ হয়ে আসি, আর আমার কাজ দেখে কাব্য মুচকে হাসল। তারপর আমার গাল ধরে তার দিকে ঘুরিয়ে বলল, তুই কেন বুঝিস না পাগলি? আমি যে শুধু তোকেই ভালোবাসি, কতটা চাই তোকে, কবে বুঝবি তুই? আজকে আমায় কথা দে, আর কখনো উল্টাপাল্টা কোনো কিছু দেখলে ভুল বুঝবি না। কোনো কিছু হলে সরাসরি আমায় বলবি, তারপর যা হবে তাই। তুই বুঝতে চাস না কেন? তোকে আমি যে নিজের থেকেও খুব বেশি ভালোবাসি। এতটুকু বলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরলো আমায়, তারপর আবার বলল, কখনো ছেড়ে যাস না আমায়, তোকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি, তোকে যে খুব 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 ভালোবাসি। এতক্ষণ কাব্যের সব কথায় মন দিয়ে শুনেছি আমি, খুব ভালো লেগেছে আমার, আর আমিও মনে মনে ভাবলাম আর কখনো ভুল বুঝবো না, কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞেস করব, আর এখন থেকে শুধু কাব্যকে ভালোবাসবো ভালোবাসবো ভালোবাসবো। এই ভেবে আমিও মুচকি হেসে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মাইশা কাব্যকে জড়িয়ে ধরায় খুব খুশি কাব্য, ভালো লাগছে খুব। অনেক দিনের পূর্ণ বাসনা আজকে পূরণ হয়েছে কাব্যর। কত দিনের ইচ্ছে তার মাইশা নিজেও তাকে খুব ভালোবাসবে, আজকে তার সেই ইচ্ছে পূরণ হলো। আজকে কাব্য খুব খুশি, খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে কাব্য মাইশা একে অপরকে, আর এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। রাত 11টা, বিছানায় ঘুমিয়ে আছি। কাব্য কোথায় গেছে আর যাওয়ার আগে বলেছে আমি যেন ঘুমিয়ে না পড়ি। অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আটকাতে পারছি না। ঘুম কি আর আমার ইচ্ছে মতো চলে নাকি? সে তো তার মতোই চলছে, তাই আমি ঘুমাচ্ছি। সারাদিন খুবই সুন্দর গেছে। সবাই অবশ্য জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে কি হয়েছে, সবাইকে ভুলভাল কিছু বলে দিছি, শুধু তানিশাকে সব বলেছি। আর যাই হোক, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড।
সব শুনেও খুশি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে ভিতরে ঢুকলো কাব্য। হাতে তার একটা ব্যাগ। কাব্য ভিতরে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে হেসে বলল, দেখছো পাগলিটাকে এত করে বলেছিলাম ঘুমিয়ে যাস না, তারপরে ঘুমিয়ে পড়ল। কাব্য তার হাতে থাকা ব্যাগটাকে টেবিলের উপর রেখে আস্তে করে হেঁটে মাইশার পাশে গিয়ে বসল। তারপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কতটা না সুন্দর লাগছে কাব্যর কাছে মাইশাকে। কাব্য মাইশার দিকে ঝুঁকে তার কানে কানে বলল, মাইশা ওঠ। প্রথম ডাকে মাইশা হালকা নড়ল, যা দেখে কাব্য হাসলো, তারপর আবারও ডাকলো। ঘুমের মধ্যে কারো মুখে নিজের নাম শুনে কিছুটা নড়ে চড়ে উঠলাম আমি। হুট করে চোখ খুললাম আমি। হঠাৎ করে সামনে কাব্যকে এতটা কাছে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, চলে এসেছো তুমি? চলে এসেছি। তোকে না বারণ করেছিলাম ঘুমাতে? তাহলে ঘুমিয়েছিস কেন? আসলে কি বলো তো, বহুত চেষ্টা করেছিলাম আমি না ঘুমানোর, কিন্তু তুমি তো আসছিলে না। আর ঘুম এসে আমার দরজায় কলিং বেল বাজাচ্ছিল। প্রথম 1 ঘন্টা খুলিনি, কিন্তু পরে যখন দেখলাম তুমি সেই 1 ঘন্টায় আসছো না, তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম, তাই আর কি। কাব্য আমার কথা শুনে হেসে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কী সব বাজে বকছিস? আচ্ছা সব বাদ দে, এখন ওঠ, কোথাও যাব। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এত রাতে কোথায় যাব আমরা? সেটা গেলেই দেখতে পাবি। আমাদের কি যেতেই হবে? না গেলে চলবে? আসলে কি বলতো, প্রচুর ঘুম পাচ্ছে। একবার সেখানে গেলে তোর ঘুম আর আসবে না। এই বলে এক প্রকার টেনে ঘুম থেকে উঠালো আমায় কাব্য। এদিকে আমি ঘুমে চোখে দেখি না। কাব্য আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে বের করলো, তারপর ঘুম গেল না। কাব্য আমায় আবার কোলে তুলে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো। তারপর হালকা ডেকে বলল, তুই কি ঘুম থেকে উঠবি নাকি আমি একাই চলে যাব? এই রে, জামাই আমার রেগে গেছে। কিন্তু আমার কি দোষ ঘুম না ভাঙলে? আমি জোরপূর্বক নিজের চোখ খুলে বললাম, রেগে যাচ্ছ কেন? বলো কি করতে হবে, আমি সব করছি। কাব্য হালকা রেগে বলল, ওই ব্যাগটার মধ্যে তোর জন্য কিছু গিফট আছে, পড়ে ফেল। কাব্যর কথা শুনে অটোমেটিক ঘুম গায়েব হয়ে যায়। আমার জন্য গিফট আনছে, দেখতে হবে না? আমি হুট করে বললাম, কোথায় গিফট? ওই ব্যাগে, হাতের ইশারায় বুঝিয়ে। কাব্যর কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটাকে কাছে নিয়ে এসে ব্যাগ থেকে বের করলাম একটা নীল শাড়ি, নীল কাঁচের চুড়ি, কাজল, আইলাইনার সহ আরও কিছু জিনিস, তার সাথে কিছু লাল গোলাপ। এসব দেখে খুশি হলাম আমি। হুট করে কাব্যকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ জামাই। হঠাৎ করে মাইশার এমন কাজে কাব্য অবাক হয়ে হাসলো। মুহূর্তের মধ্যে রাগ চলে গেল তার। তারপর হালকা হেসে ফেলল সে। এগুলো পরে তৈরি হ। এত রাতে এগুলো পরে যাব কোথায় আমরা? আবারও প্রশ্ন করে। তোকে প্রশ্ন করতে বারণ করেছি। আমি চুপচাপ ওগুলো পরে তৈরি হয়ে চুপি চুপি নিচে চলে আয়, কেউ যেন টের না পায়। আশ্চর্য, নিজের বাড়িতে চোরের মতো যাব কেন? কাব্য কিছুটা বিরক্ত হয়ে আমার গাল শক্ত করে চেপে ধরে বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, এত প্রশ্ন কেন তোর? আর একটা উল্টাপাল্টা কথা বললে কিন্তু। কিন্তু কি? হুট করে কোথার থেকে এত সাহস আসলো আমার? আমি কাব্যর গলা জড়িয়ে ধরে আবার বললাম, আমি জানি জামাই, তুমি এখন কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কি ওয়েট করো, আমি কাজ করে আসছি। কাব্য রীতিমতো শকড আমার কাজে। কাব্য আর কিছু না বলে হেসে বাইরে বেরিয়ে গেল। আর আমি কাব্য বাইরে যেতে দরজা বন্ধ করে তৈরি হতে লাগলাম। কাব্যর দেয়া প্রথম ভালোবাসার উপহার আমার নীল শাড়ি পরে ফেললাম। আর চুলগুলো খোপা করে নিলাম, কিন্তু না, খোপায় ভালো লাগছে না, তাই চুলগুলো খুলে দিলাম। চোখে কাজল, আইলাইনার, হাতে মুঠো ভর্তি চুড়ি, হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, ব্যাস তৈরি আমি। আয়নায় নিজেকে দেখে নিজে এক দফা ক্রাশ খেলাম। তারপর বলে উঠলাম, উফ মাইশা, তোকে কি সুন্দর লাগছে রে। আমি তো প্রেমে পড়ে যাচ্ছি, হি হি হি। এর ভিতর মোবাইলে টুং করে উঠল। বুঝতে পেরেছি কাব্য মেসেজ দিয়েছে। আমি ওর দেরি না করে ফোনটা হাতে নিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে গেলাম। পুরো বাড়ি মনে হচ্ছে ফাঁকা, সবাই গভীর ঘুমে আসক্ত।
আমিও আর কিছু না ভেবে চুপি চুপি বললাম বাহিরে। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে কালো ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। এক হাতে মোবাইল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। কারণ মাইশাকে মেসেজ দিয়েছে কতক্ষণ হয়েছে, কিন্তু এখনও আসার নাম নেই তার, আর মেসেজে রিপ্লাইও দিচ্ছে না। কাব্য একরাশ বিরক্তি নিয়ে বলল, এতক্ষণ করেছ কি? এই বলে সামনে তাকাতে অবাক কাব্য। রাতের বেলা অসম্ভব রকম সুন্দর লাগছে মাইশাকে। খোলা চুলগুলো উঠছে বাতাসে, যে আরো গভীরভাবে আকৃষ্ট করছে কাব্যকে। কাব্য কিছুক্ষণ তাকিয়ে থেকে সরাসরি চোখ সরিয়ে ফেলল। এক প্রকার দৌড়ে এসে সামনে দাঁড়ালাম আমি কাব্যর। তারপর খুশি মনে বললাম, আমাকে কেমন লাগছে? কাব্য কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল, খারাপ না। কাব্যর কথা শুনে রাগ লাগলো আমার। এতক্ষণ বসে সেজেগুজে আসলাম, কোথায় সুন্দর কমেন্ট করবে তা না, কি বলল খারাপ না। আমি বলে উঠলাম, এটা একটা কথা হলো জামাই? এতক্ষণ সেজেগুজে আসলাম, কোথায় তুমি বলবে মাইশা তোকে খুব সুন্দর লাগছে, আরও কত কিছু, তা না। কি বললে তুমি যাও, আমি যাব না তোমার সাথে। গাল ফুলিয়ে কথাটা বললাম। কাব্য আমার কাণ্ড দেখে হাসলো, তারপর বলল, বউ আমার রাগ করেছে বুঝি? তুমি খুব পচা, কখনো আমার প্রশংসা করো না। একটা কথা বলি, তোকে সুন্দর লাগছে এটা বলার কি আছে? তুই বুঝে নিতে পারিস না? না পারি না। আচ্ছা সরি, তোকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। এখন ঠিক আছে, আমরা তাহলে এখন যাই মহারানী। কাব্যর কথা শুনে হাসলাম আমি। তারপর বললাম, ঠিক আছে চলো। তারপর আর কোনো কথা না বাড়িয়ে উঠে বসলাম আমি গাড়িতে। তারপর কাব্য গাড়িতে বসে পড়ল গাড়িতে। তারপর গাড়ি চালাতে শুরু করলো তার আপন গতিতে। চারিদিকে ঢেউয়ের শব্দ, রাতের আকাশে জলজল করা চাঁদ আর তারার মিশে থাকা হাসি। গভীর রাতে পালতোলা নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে আসবে কাব্য, সেটা হয়তো একদমই আমার কল্পনার বাইরে ছিল। পুরো নৌকাটাই খুব সুন্দর করে সাজানো, চারিদিকে লাইটিং করা। এক কথায় বলতে গেলে অবিশ্বাস্যকর সুন্দর একটা জায়গা। দিনের বেলা গেলে হয়তো এই সৌন্দর্য চোখে পড়তো না। এই মুহূর্তে সত্যি খুব ভালো লাগছে আমার। আমি জাস্ট হা হয়ে পুরো জায়গার দিকে তাকিয়ে আছি। আর আমার পাশে দাঁড়িয়ে আসছে কাব্য। আকাশটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে কাব্য গাড়ি থামিয়ে আমার হাত ধরে এই নদীর কিনারায় নিয়ে আসলো। চারিদিকে শুধু অন্ধকার, বিষয়টা খুব একটা ভালো লাগেনি আমার। তাই আমি কাব্যকে বললাম, এটা কোথায় নিয়ে এসেছো তুমি? অন্ধকার ছাড়া তো কিছু দেখতে পারছি না। কাব্য হেসে বলল, ওয়েট। এই বলে হাতে দুবার তালি দিতে সাথে সাথে পুরো জায়গাটা আলোয় ভরে গেল। আমি শুধু হা হয়ে তাকিয়েছিলাম। এমন সময় কাব্য আমার চোখ তার হাত দিয়ে চেপে ধরে বলল, চল। আমি কাব্যর কাজে অবাক হলাম। তারপর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। কিছু দূর যেতে কাব্য আমার চোখ খুলে ফেলল। সামনে তাকাতেই আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম, কারণ আমার চোখের সামনে ছিল একটা পালতোলা নৌকা, খুব সুন্দর লাইটিং আর ফুল দিয়ে সাজানো। এক মুহূর্তের জন্য হলেও এই মুহূর্তে নিজেকে খুব সুখী মানুষ বলে মনে হচ্ছে আমার। কাব্য আমার জন্য এত কিছু করছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আমি কাব্যর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালাম। তারপর খুশি মনে কাব্যর হাত ধরে উঠলাম নৌকায়। আমরা উঠতেই নৌকা চলতে শুরু করলো। বর্তমানে হঠাৎই কাব্য আমার সামনে একটা লাভের চকলেট কেক নিয়ে আসলো, আর চকলেট কেকের ওপরে লেখা, আই লাভ ইউ মাইশা। আমি শুধু অবাক হচ্ছি কাব্যর সব কাজ দেখে। আচমকা কাব্য একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে বসে পড়ল। তারপর বলল, আই লাভ ইউ মাইশা, ডু ইউ লাভ মি? কাব্যর কাজ দেখে মুচকি হাসলাম আমি। তারপর খুশি মনে কাব্যর কাছ থেকে গোলাপগুলো হাতে নিয়ে বললাম, লাভ ইউ টু। আমার কথা কাব্য খুশি হয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশা কাব্য একে অপরকে খুব গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় কাব্য আমার কানে কানে বলল, কখনো ছেড়ে যাস না, তাহলে যে আমি পাগল হয়ে যাব। আমি তোকে আমার মৃত্যু পর্যন্ত সাথে নিয়ে বাঁচতে চাই। বিনিময়ে আমি কিছু বললাম না, শুধু শক্ত করে জড়িয়ে ধরলাম কাব্যকে। হয়তো এতেই কাব্য তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর
আমরা একে অপরকে ছেড়ে দিলাম, তারপর দুজনে একসাথে কেক কেটে সেলিব্রেট করলাম। আমার লাইফে শ্রেষ্ঠ একটা দিন হয়ে থাকবে আজকের দিনটা। তারপর আমরা নৌকার এক কিনারে বসে পড়লাম, আর তার সাথে নৌকায় বসে নদীর ঢেউয়ের আওয়াজের সাথে রাতের আকাশের চাঁদটাকে খুব সুন্দর করে দেখতে লাগলাম। অসম্ভব রকম ভালো লাগছে আমার। কাব্য আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরলো তার বুকের মাঝে। আমিও খুব খুশি, কারণ আমিও যে খুব ভালোবাসি কাব্যকে। আমি কাব্যর গালে একটা চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ জামাই, আমায় এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আর আমি তোমায় এত এত ভালোবাসি। এই বলে কাব্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। কাব্য খুব খুশি মাইশার কাজে। তার সে ইচ্ছে, স্বপ্ন, ভালোবাসা সব আজ সত্যি হয়ে গেছে। কাব্য মাইশার কপালে একটা চুমু জড়িয়ে ধরল মাইশাকে। এই মুহূর্তে দুজন মানুষই খুব আনন্দে আছে, আর তাদের এই আনন্দগুলো সাক্ষী হিসেবে রইল রাতের আকাশটা, আকাশে থাকা জলজল করা তারারা, নদীর স্রোতেরা, আর আকাশে থাকা এত বড় চাঁদটা। ভোর 5টা, আকাশটা হালকা হালকা পরিষ্কার হতে শুরু করেছে। চারদিকে পাখিদের হালকা কুহু কুহু শব্দ ভেসে আসছে কানে। আস্তে আস্তে চোখ খুললাম আমি। পাশে কাব্যকে ঘুমিয়ে থাকতে দেখে হালকা হাসলাম আমি। তারপর আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলাম। আশেপাশে তাকাতে বুঝে গেছি নৌকা অনেক আগে নদীর পাড়ে চলে এসেছে। আমি আস্তে আস্তে কাব্যর দিকে ঝুঁকে তার কানে কানে বললাম, জামাই, বাসায় কি যাবেন না? সকাল হয়ে আসছে তো, সবাই তো উঠে যাবে মনে হয়, তারপর রুমে ঢুকতে তো অসুবিধা হবে। আমার কথায় হকচকে উঠল কাব্য। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল। তারপর বলে উঠল, ঠিক বলেছিস, আমার তো এটা মাথায় আসেনি। তারপর আমরা তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। কাব্য মাঝিকে কিছু টাকা দিল, সাথে আরও অনেক কিছু বলল। তারপর আমরা তাড়াতাড়ি করে চললাম গাড়ির কাছে। তারপর আমরা দ্রুত গতিতে গাড়িতে বসলাম, আর কাব্য তাড়াতাড়ি করে গাড়ি চালাতে শুরু করলো। এত ভোরে পুরো রাস্তায় ফাঁকা, খুব একটা খারাপ লাগছে না। ধীরে ধীরে পুরো রাস্তা পরিষ্কার হতে শুরু করলো। বাহিরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য মাইশার কাজ দেখে হাসলো। তারপর মাইশাকে কাছে এনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মাইশাও কাব্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরাম করে ঘুমিয়ে পড়ল। আর রাস্তা ফাঁকা থাকায় কোনো অসুবিধাই হচ্ছে না কাব্যর। কাব্য খুশি মনে ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর কাব্য এসে গাড়ি থামালো তাদের বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে মাইশাকে না ডেকে কোলে তুলে নিয়ে আস্তে করে হাঁটা শুরু করলো কাব্য। আস্তে আস্তে দরজা খুলল কাব্য। তারপর চুপি চুপি মাইশাকে কোলে নিয়ে চলে গেল উপরে। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে দিল কাব্য মাইশাকে। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, আমার মায়াবতী। এই বলে সেও মুচকি হেসে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা। সকালে সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। রৌদ্রে ভরে গেছে চারপাশ। মিটমিট করে চোখ খুলে তাকালাম আমি। নিজেকে রুমের ভিতর থেকে অবাক হলাম আমি তো গাড়িতে ছিলাম, রুমে কখন আসলাম? হয়তো কাব্য নিয়ে এসেছে। হঠাৎই চোখ গেল কাব্যর ঘুমন্ত মুখের দিকে। অসম্ভব রকম সুন্দর লাগছে কাব্যকে। কালকে রাতের কথা মনে পড়তে আরও ভালো লাগলো খুব। আমি কাব্যর বুকের ওপর মাথা দিয়ে কাব্যকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ মাই জামাই, আমাকে এত ভালোবাসার জন্য। সারা জীবন এইভাবে ভালোবাসবে আমায়, জানি কাব্য শুনতে পায়নি। তারপর বলতে ভালো লাগলো। কিছুক্ষণ পর তাড়াতাড়ি করে উঠে যেতে নিলে কাব্য জড়িয়ে ধরলো আমায়। তার কাজে অবাক আমি। ঘুম ভেঙে গেছে নাকি? আমার কথা শুনে কাব্য বলে উঠল, ঘুম তো অনেক আগেই ভেঙে গেছে। তুমি কি আমার কথা সব শুনেছ? শুনেছি। আর কথা দিচ্ছি, সারা জীবন এইভাবেই ভালোবাসবো তোকে। বুঝতে পারছি। এখন সরো, উঠতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না, আগে আমার একটা জিনিস চাই। এখন? এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। শপিংয়ে গিয়ে তোমার জন্য গিফট নিয়ে আনবো, ঠিক আছে? না, তাতে হবে না, আমার একটা গিফট চাই। আশ্চর্য, তুমি দেখি বাচ্চাদের মতো কান্না করছো, কিন্তু কি দেব তোমায় সেটা তো বলবা। হুট করে কাব্য এসে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল।
ঘটনাটা আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দিয়ে বলল, এখন তুই যেতে পারিস, আমার গিফট আমি পেয়ে গেছি। কাব্যর এমন কথা শুনে মাইশা বলে উঠল, তুমি এই গিফটের কথা বলেছ? এটা তো বললেই হতো। এই বলে মাইশা নিজেই কাব্যর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কাব্যকে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মাইশা কাব্যকে ছেড়ে দিল, তারপর বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে। আর এদিকে কাব্য মাইশার কাজে হা হয়ে তাকিয়ে রইল। তার জন্য বিশ্বাসই হচ্ছে না মাইশা তাকে নিজ ইচ্ছে কিস করলো। জাস্ট হা হয়ে আছে কাব্য, এখনো শকড সে মাইশার কাজে। দুপুর 2টো, কাব্যর অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমি। কাব্য ফোন করে বলেছিল তার জন্য খাবার নিয়ে আসতে, তাই আমিও নিয়ে এসেছি। ভিতরে ঢুকতে ভয় হচ্ছে ভীষণ। তারপরে এক দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলাম আমি। দূর যা হবে দেখা যাবে, এই ভেবে ভিতরে ঢুকে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে এসে পড়েছি কাব্য রুমে। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতে দেখলাম কাব্য তার টেবিলে বসে কিছু একটা করছে। আমিও চুপি চুপি ঢুকলাম কাব্যর দিকে। উদ্দেশ্য হচ্ছে কাব্যকে চমকে দেয়া। হাঁটতে হাঁটতে একদম কাব্যর সামনে চলে এসেছি। এমন সময় হুট করে কাব্য টান মেরে তার কোলে বসিয়ে দিল। আচমকা এমনটা হতে আমি ঘাবড়ে গেলাম। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এটা কি হলো? তুমি বুঝলে কিভাবে? আমি তো চুপি চুপি ঢুকেছিলাম। কাব্য হেসে বলল, তুই রুমে ঢুকেছিস আর আমি বুঝতে পারবো না? এমন সময় রুমে ঢুকলো কেউ। তাকে দেখে অবাক হলাম আমি, কারণ সামনের ব্যক্তিটি হলো সেই মেয়েটা লাবণ্য। কিন্তু এখানে কেন? স্থির দৃষ্টিতে তাকিয়ে আসছি আমি, আর একটু লজ্জা মাখা মুখ নিয়ে। সেই কখন কাব্যকে বলেছি আমায় ছেড়ে দিতে। এইভাবে কেউ কারোর সামনে কোলে তুলে রাখে নাকি? কিন্তু কাব্যর সেদিকে কোনো খেয়াল নেই। আমি একটু নড়ে চড়ে কাব্যর কানে কানে বললাম, এসব কি হচ্ছে? ছাড়ো আমায়। ওই আপু কি মনে করছে বলো তো? যা মনে করছে করতে দে, তুই চুপ করে বস বলছি। আর একবার নড়লে তোর খবর আছে, ধমক দিয়ে। কাব্যর ধমক শুনে আমি চুপ। হঠাৎই কাব্য লাবণ্যের দিকে তাকিয়ে বলে উঠল, তুই এখানে কেন? লাবণ্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সরি। লাবণ্যর কথা শুনে আমি আর কাব্য দুজনে অবাক হলাম। লাবণ্য আবারও বলে উঠল, সরি কাব্য আর মাইশা, বিশেষ করে মাইশা, তোমাকে সরি। আমার জন্য তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। আসলে সেদিন কাব্যর কোনো দোষ ছিল না, তাই আমি সরি বলতে এসেছি। ভেবেছিলাম কাব্যকে সরি বলে তোমার কাছে গিয়ে সরি বলবো। যেহেতু তোমরা দুজনে একসাথে আসো, তাই আরও সুবিধা হলো আমার। তাই তোদের দুজনের কাছে আমি সরি বলছি। আই অ্যাম রিয়েলি সরি। নীরব আওয়াজে। লাবণ্য আপুর কথা শুনে খারাপ লাগলো আমার। আমি কাব্যর কাছ থেকে উঠে এসে লাবণ্য আপুর হাত ধরলাম। তারপর বলে উঠলাম, ইটস ওকে আপ্পি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই চলবে আপু। আমার কথা শুনে লাবণ্য বলে উঠল, তুমি খুব ভালো মাইশা, আমাকে ক্ষমা করেছো, এর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আর কাব্য কি এখন আমার উপর রেগে আছিস? এমন সময় কাব্য এসে বলল, ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাই তোর ওপর কোনো রাগ নেই আমার। কাব্যর কথা শুনে হাসলো লাবণ্য। তারপর বলে উঠল, ধন্যবাদ কাব্য। আর একটা কথা, আমি কালই আমেরিকা চলে যাচ্ছি। ভাবছি ওখানেই থেকে যাব, আর ফিরব না দেশে। তোরা ভালো থাকিস। মাঝে মাঝে তোদের সাথে কথা হবে ফোনে। আচ্ছা শোন, আমায় এখন যেতে হবে, অনেক কাজ আছে, হয়তো তোদের সাথে আর দেখা হবে না আমার। তাই আবার বলছি সরি তোদের দুজনকে। এই বলে এক প্রকার পালিয়ে চলে আসলো লাবণ্য। হয়তো আর কিছুক্ষণ থাকলে তার চোখের পানি দেখে ফেলতো কাব্য আর মাইশা। অনেক ভেবে দেখেছে সে জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না, তাই সেও আর চেষ্টা করবে না। নিজের জীবনটাকে নতুনভাবে নতুন করে সাজিয়ে নিবে। এসব ভেবে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ল লাবণ্য। শেষবারের মতো কাব্যর অফিসের দিকে তাকিয়ে চলল সে তার গন্তব্যে। মনের মাঝে রয়েছে তার নতুনভাবে নতুন করে জীবন শুরু করার পূর্ণ বাসনা। নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর কাব্য। হঠাৎই নীরবতা ভেঙে কাব্যকে বলে উঠলাম, আপুর খুব কষ্ট হচ্ছে মনে হয়। দেখেছো কিভাবে পালিয়ে গেল আমাদের সামনে থেকে? কিছু কথা বলি শোন। জীবনটা এমনই, মানুষের লাইফটা এমন। থার্ড পার্সন চলে আসলে এমনই হয়। আমার মতে লাবণ্য যেটা ভেবে নিয়েছে সেটা সঠিক। কারণ দেখ, পিছন থেকে মাইশাকে জড়িয়ে ধরে।
আমি তো তোকে ভালোবাসি আর তুইও আমায়, তাই ও হলো থার্ড পারসন আমাদের লাইফের। আর তাই ওর উচিত নয় আমাদের লাইফে থেকে শুধু শুধু কষ্ট পাওয়ার। তাই ও যেটা করেছে সেটাই সঠিক। কিন্তু কোনো কিন্তু নয়, ওর লাইফেও কেউ না কেউ আছে ডার্লিং, আর সে ওর লাইফে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ওর আজ যে কষ্ট হচ্ছে কাল তা ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবে দেখিস। আর ওর কথা এখন ভুলে আমাদের কথা ভাব। চল, খাবারগুলো তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আহ, দেখছো একদম ভুলে গেছিলাম। চলো চলো। তারপর আমরা দুজন মিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলাম। কাব্য আমায় খাইয়ে দিল আর আমি কাব্যকে। মাঝখানে কেটে গেল দুদিন। এই দুদিন কেটে গেল খুব সুন্দরভাবে। এখন কাব্যর সাথে কাটানো এক একটা মুহূর্ত খুব সুন্দর। এক কথায় বলতে গেলে আমি এখন কাব্যকে পাগলের মতো ভালোবাসি, আর কাব্য আমাকে অসম্ভব রকম ভালোবাসে। সূর্যের আলোতে ঘুমাচ্ছি আমি, এমন সময় কেউ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর সেটা যে কাব্য ছাড়া আর কেউ নয় সেটা আমি জানি। হুট করে কেউ কপালে চুমু এঁকে দিল। হুট করে চোখ খুলে ফেললাম আমি। তারপর ক্ষিপ্ত মেজাজে বললাম, এসব কি হচ্ছে? ঘুমের মধ্যে আমার মান সম্মানের ফালুদা কেন বানাচ্ছ? আমার কথা শুনে কাব্য বলে উঠল, কি আমি তোর মান সম্মানের ফালুদা বানাচ্ছি? দাঁড়া তাইলে। এই রে খাইছে জামাই আমার, রেগে গেছে মনে হয়। হুট করে শোয়া থেকে বিছানার ওপর উঠে দাঁড়ালাম আমি। তারপর চেঁচিয়ে বলে উঠলাম, এই না না, আমি তো মজা করছিলাম, তুমিও না সব কিছু সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। তাইলে তুই কেন বিছানার ওপর উঠে দাঁড়ালি? নাম নিছে, তুমি বকবে না তো? না, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোকে আমি কিভাবে বকতে পারি? সত্যি বলছো তো? সত্যি বলছি। ঠিক আছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে, এই বলে কাব্য কিছুটা দূরে সরে গেল। তার এইভাবে দূরে সরা দেখে আমিও চুপচাপ বিছানা থেকে নেমে দৌড়ে যাব। এমন সময় কাব্য আমার হাত ধরে টেনে তার বুকের মধ্যে ফেলল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তারপর কাব্যর মুখের দিকে তাকিয়ে বলে উঠলাম, এটা ঠিক নয়, তুমি কিন্তু বলেছিলে আমায় বকবে না। বলেছিলাম তো, বকবো না, আদর তো করতেই পারি। এমন কিছু কিছু। কাব্য আমায় জড়িয়ে ধরে বলল, এমন কিছুই ম্যাম। কিন্তু এখন যে আমায় যেতে হবে স্যার, তা তো আমায়ও যেতে হবে। তাহলে আর কি, যাও তাড়াতাড়ি, আর আমায়ও তো ভার্সিটি যেতে হবে, তাই ছাড়ো। কাব্য আর কিছু না বলে ছেড়ে দিল আমায়। আমিও মুচকি হেসে গালে ছোট্ট একটা চুমু দিয়ে দৌড়। মাইশার কাজে হাসলো কাব্য, মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, পাগলি একটা। তারপর সেও তৈরি হতে লাগলো অফিসের জন্য। সকাল 10টা। কাব্য, মাইশা আর তানিশাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে আসলো অফিসে। বর্তমানে অফিসের কিছু কাজে ব্যস্ত সে। এমন সময় কাব্যর বাবা আসলো কাব্যর রুমে। কাব্য তার বাবাকে দেখে বলল, আসো ভিতরে বসো। কাব্যর বাবা হেসে বসলো চেয়ারে। তারপর বলল, তোমার আর মাইশার মধ্যে সব মিল হয়ে গেছে দেখে ভালো লাগছে আমার। তবে তোমায় যে কিছুদিনের জন্য সিলেট যেতে হবে সেটা নিশ্চয়ই জানো তুমি। কালকেই যাব, তুমি চিন্তা করো না। তা ঠিক আছে, তবে তুমি চাইলে মাইশাকেও নিয়ে যেতে পারো। ঠিক আছে বাবা। মনে মনে খুশি হলো কাব্য, কারণ সেও তো চাইছিল মাইশাকে নিয়ে যেতে। অফিসের কিছু কাজের জন্য সিলেটে যেতে হবে কাব্যকে। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল, কাব্যর মাইশাকে ছাড়া থাকতে হবে, কিন্তু এখন আর মন খারাপ নেই। অসম্ভব খুশি কাব্য। রাত 8টা, বিছানায় বসে আছে। এমন সময় তানিশা দৌড়ে রুমে আসলো। ওর এভাবে দৌড়ানো দেখে অবাক হয়ে বললাম আমি, কি হলো, গরুর মতো দৌড়াচ্ছিস কেন? কি আমি গরু? তুই গরু, তোর জামাই। এ না থুক্কু, তোর জামাই তো আমার ভাই। তোর হইবে কিছু একটা, সে গরু। তোর জামাই গরু? জাগে, ওসব বাদ দে, এভাবে কেন দৌড়াচ্ছিস কেন? ও হ্যাঁ, তোকে আম্মু ডাকছে। ও এই ব্যাপার, চল তাহলে। এই বলে শাড়ির কুঁচি ধরে আমি তানিশা নিচে নামলাম। রান্নাঘরে কাজ করছিল মামুনি। আমিও গিয়ে খুশি মনে পিছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কি বলবে বলো মামুনি? চলে এসেছিস? তুমি ডাকবার আমি আসবো না? তা তো আমি জানি। যাক, ওসব বাদ দে,
যার জন্য ডেকেছি তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে ফেল, কালকে তোদের যেতে হবে। কোথায়? সিলেটে। কেন? কাব্যকে কিছু কাজের জন্য সিলেট যেতে হবে, আর তুইও যাবি। আমি গিয়ে কি করব? এমন সময় তানিশা বলে উঠল, তুই গিয়ে রান্না করবি, ঘর ঝাড়ু দিবি, তারপর ভাইয়ার গা হাত পা টিপে দিবি। কি? আমি এসব করতে যাবো না, সরি। এমন সময় রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে কাব্য বলে উঠল, কোথায় যাবি না তুই? আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো কিছু না। তানিশা বলে উঠল, ও তাই নাকি ভাবিম? মাইয়া চুপ কর তুই, ওর কথা একদম শুনবে না। আমার কাণ্ডে হাসলো মামনি, সাথে আমিও। সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় জানিয়ে বসে পড়লাম গাড়িতে। আমরা বসতে কাব্য গাড়ি চালাতে শুরু করলো। আমিও কাব্যকে জড়িয়ে ধরে চললাম নিজেদের গন্তব্যে। এখন আর নেই কোনো সংকোচ, আছে শুধু ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা। বেশ কয়েক ঘন্টা পর গাড়ি এসে থামলো একটা বড় হোটেলের সামনে। আমি আর কাব্য নেমে সোজা চলে গেলাম হোটেলে। রুমে ঢুকে কাব্য চলে গেল ওয়াশরুমে, আর আমি পুরো রুমটা চোখ বোলাতে লাগলাম। অসম্ভব সুন্দর দেখতে রুমটা। একটা খাট রয়েছে সামনে, সাদা রঙের তোষক, বিছানা শুতে পুরো নরম বিছানা। কিছুক্ষণ শুয়ে থেকে উঠলাম, হঠাৎই চোখ গেল ব্যালকনির দিকে। আস্তে আস্তে ব্যালকনির দিকে গেলাম আমি। ব্যালকনি থেকে সামনে তাকাতে চোখ অটোমেটিক হা হয়ে গেছে আমার। সামনে রয়েছে অসম্ভব সুন্দর রকম চা বাগান। আশেপাশের পরিবেশটা সত্যি খুব মনোরমকর। কম করে হলেও আমাদের বিল্ডিংয়ের 5 তলার উপরে দাঁড়িয়ে আছি। বাইরের দৃশ্য যে এতটা সুন্দর হবে জানা ছিল না আমার। তবে বিভিন্ন ফটো দেখেছিলাম চা বাগানের, কিন্তু বাস্তবের ফটোর চেয়েও আরও বেশি সুন্দর। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি বাহিরে। এমন সময় পিছন থেকে কাব্য জড়িয়ে ধরলো আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণে নিজেকে সামনে নিলাম। এমন সময় কাব্য বলে উঠল, এখানে কি করছিস তুই? তেমন কিছু নেই, ওই বাহিরে তাকিয়েছিলাম। ও আচ্ছা, আমরা এইখানে ঘুরতে যাব তো? হাত দেখিয়ে বললাম, নিশ্চয়ই যাব, তবে এখন নয়, পরে। আর আমায় এখন যেতে হবে। ঠিক আছে, তুমি গিয়ে তৈরি হও। তবে শোন, একদম বাইরে যাবি না, রুমের মধ্যে থাকবি। বিকেলে আমি এসে ঘুরতে বের হব, ঠিক আছে? বিনিময়ে আমি শুধু মাথা নাড়ালাম। তারপর কাব্য তৈরি হয়ে চলে গেল, আর আমিও দরজা বন্ধ করে নরম বিছানায় শুয়ে পড়ে ঘুম। বিকেল 5টা আমরা বের হলাম চা বাগান দেখার উদ্দেশ্যে। বড় বড় রাস্তা পেরিয়ে হেঁটে চলেছি আমি আর কাব্য। পাহাড়ি রাস্তাগুলোকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। হঠাৎই চোখ গেল সামনে থাকা কিছু মহিলাদের দিকে। সম্ভবত তারা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিবে। তাদের দেখে বুঝতে পেরেছি এতক্ষণ তারা চা বাগানে চা সংগ্রহের কাজ করছিল। এখন হয়তো বাড়ি ফিরবে। হয়তো আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে। এটা হয়েছে শুধুমাত্র কাব্যর জন্য। কাজ সেরে ফিরতেই দেরি করেছে সে। এমন সময় কাব্য বলে উঠল, এই জন্য বলেছিলাম কাল আসি। এখন এখানে সবাই ফিরে যাবে আর সন্ধ্যা হয়ে আসবে। জায়গাটার চারপাশে গাছপালায় ভরে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় এখানে। একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে চললাম আমরা। দূর শুধু শুধু আসলাম এখানে, ভেবেছিলাম এত এত ছবি তুলব, কিছুই হলো না। অন্ধকারে ছবি ভালো হয় নাকি? এমন সময় কাব্য বলে উঠল, মন খারাপ করিস না, কালকে আলো থাকতেই আসবো আমরা এখানে। মন খারাপ নিয়ে বলে উঠলাম, ঠিক আছে। তারপর আর কি, আমরা আবার ব্যাক করলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল আমাদের হোস্টেলের ম্যানেজার। উনিও বলেছিল এখানে না আসতে, কিন্তু আমি শুনলাম না। এখন মনে হচ্ছে না শুনে ভুল করেছিলাম। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম হোটেলে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। একরাশ মন খারাপ নিয়ে মাইশা চলে গেল ওয়াশরুমে, আর কাব্য কিছু না ভেবে বসে পড়ল বিছানায়। রাতে শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাইশা। চুল থেকে তার টপ টপ করে পানি পড়ছে। বিকেলে ঘোরাঘুরি করার জন্য প্রচুর ক্লান্ত লাগছিল মাইশার, তাই কোনো কিছু না ভেবে শাওয়ার নিয়েছে সে। এখন ফ্রেশ লাগছে তার। এই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত সে। এদিকে কাব্য বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। অদ্ভুত এক অনুভূতি বয়ে চলেছে তার ভিতর। কাব্য তার ল্যাপটপটা টেবিলের উপর রেখে চলে যায় মাইশার সামনে। তারপর পিছন থেকে জড়িয়ে ধরে মাইশার চুলের ভিতর মুখ ডুবিয়ে দেয়।
আচমকা এমনটা হতে মাইশা পুরো কেঁপে উঠল। পরক্ষণে আয়নায় কাব্যকে দেখে হাসল সে। তুই কি শ্যাম্পু ইউজ করিস বলতো, যার গন্ধে আমি পুরো পাগল হয়ে যাই? কাব্যর এমন কথা শুনে হাসলো মাইশা, তারপর বলে উঠল, তুমি যে শ্যাম্পু কিনে দিয়েছ সেটাই তো। এত রাতে শাওয়ার নিয়েছিস কেন? এমনি ক্লান্ত লাগছিল অনেকক্ষণ যাবত, তো ভাবছিলাম গোসল করব তাই। এই কাব্য মাইশার ঘাড়ে চুমু দেয়। সাথে মাইশা পুরো কেঁপে উঠল। হুট করে কাব্য মাইশাকে কোলে তুলে নেয়। আচমকা এমনটা হাতে মাইশা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি করছো তুমি? এত রাতে শাওয়ার নিয়ে আমায় পাগল বানিয়ে এখন বলা হচ্ছে এসব কি করছো? কাব্যর কথার আগামাতা কিছু না বুঝে মাইশা বলে উঠল, মানে বোঝাচ্ছি চল। এই বলে মাইশাকে কোলে তুলে নিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে কাব্য। তারপর দুজনেই ডুবে যায় ভালোবাসার সাগরে। সকালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসছে কাব্য মাইশাকে। আস্তে আস্তে ঘুম ভাঙলো মাইশার। কাল রাতের কথা মনে করে হাসলো মাইশা। তারপর কাব্যকে ছাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিন মাইশার আর চা বাগান ঘোরা হলো না, কারণ কাব্যর কাজের চাপ এতটাই ছিল যে একদিনও তাড়াতাড়ি ফিরতে পারেনি। এজন্য মাইশা অবশ্য প্রতিদিন রাগ করতো, আর কাব্য এসে প্রতিদিন মাইশার রাগ ভাঙাতো। আজকে আর কোনো প্রবলেম নেই কাব্যর ঘুরতে যেতে, কারণ কালকে কাব্যর কাজ শেষ হয়েছে এখানের। আর 2 দিন পরে ফিরে যাবে তারা। আর এই 2 দিন শুধু মাইশাকে ঘোরাঘুরি করবে বলে প্রমিস করেছে কাব্য। তাই মাইশা আজকে খুব খুশি। আজকে মাইশা একটা মেরুন রঙের চুড়িদার পরেছে, সাথে চুলগুলো বিনুনি করে একপাশে রেখে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা মেকআপ, ব্যাস মাইশা তৈরি। আর কাব্য আজকে পরেছে সুন্দর একটা টি শার্ট, সাথে জিন্স। টি শার্টের হাতা কোনি পর্যন্ত ফোল্ড করা, তার হাতে ব্ল্যাক ঘড়ি, আর বরাবরের মতো চুলগুলো খুব সুন্দর করে সাজানো। ব্যাস কাব্য তৈরি। আজকে আর ওরা ওদের সাথে ম্যানেজারকে নিবে না, একাই ঘুরতে যাবে। সারাদিন ঘোরাঘুরি, প্রচুর সেলফি আর খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের মতো দিনটা শেষ হলো কাব্যর আর মাইশার। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। খুনসুটি আর ভালোবাসার মাধ্যমে কাটছে মাইশার কাব্যর জীবন। এখন রোজ রাতে কাব্য মাইশাকে পড়াশোনা করায়, আর মাইশা প্রতিদিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর মাইশার পরীক্ষা, তাই আর এই রোজকারের ডিউটিতে এখন অভ্যস্ত মাইশা কাব্য দুজনই। আর কাব্যর মূল উদ্দেশ্য হলো মাইশাকে পড়াশোনায় ভালো রেজাল্ট করানো। এই মেয়েটা একদম পড়াশোনায় কানচোরা, তাই কাব্যই পড়াশোনার দায়িত্ব নিয়েছে। টেবিলে বসে ঝিমাচ্ছি আমি। ধুর, এই প্রতিদিন পড়াশোনা আর ভালো লাগছে না আমার। এরকম জামাই থাকতে কি আর ভালো লাগে? এমন জামাই আর লাগবে না আমার, প্রতিদিন শুধু পড়ায়, ধর একটুও ভালোবাসে না। এই বলে ন্যাকা কান্না শুরু করে দিয়েছি আমি। এদিকে আমার কান্না শুনে কাব্য হাতের লাঠিটা নিয়ে বাড়ি মারল টেবিলে ওপর। তারপর বলে উঠল, যতই কান্না করো না কেন জানে মন, কাজ হবে না। কাব্যর বউ হয়ে যদি ভালো রেজাল্ট না করো তাহলে কি হবে তোমার ভাবতে পারছো? আমার লাগবে না তোমার বউ হওয়া, খালি বকে। তুই সত্যি আমার বউ হবি না? এই বলে আবারও লাঠিটা নিয়ে মারলো টেবিলের উপর। সাথে সাথে আমি কেঁপে উঠলাম। তারপর বললাম, ধুর পাগল জামে, মজা বোঝে না। তোমার ছেড়ে কোথায় যাব আমি? এই বলে ন্যাকা কান্না করতে করতে পড়াশোনা করতে লাগলাম আমি। আর কাব্য চুপ করে হাতে লাঠি নিয়ে বসে রইল। আমি খেলুম না কাক্কু, জামাই একটু ভালো না। আবার না পড়ছি। এমন সময় কারোর জন্য থেমে থাকে না, তেমনি মাইশা আর কাব্যর জীবনও থেমেছিল না। খুনসুটি, ভালোবাসা, হাসি কান্না মিলে জীবন চলছে তাদের। দেখতে দেখতে পুরো 4 বছর কেটে গেছে মাইশা আর কাব্যর সংসারের। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে সময়, বদলে গেছে জীবন, তার সাথে বদলে গেছে দুটো মানুষের একসাথে পথ চলার ধরন। মাইশার এখন পড়াশোনা প্রায় কমপ্লিট করে ফেলেছে, আর কাব্যর এভাবে রাত জেগে পড়াশোনা করানোর ফলও খুব ভালো করে পেয়েছে। মাইশা আর তানিশা দুজনে একসাথে পড়াশোনার শেষ পর্যায়ে চলে এসেছে। তবে পার্থক্য একটাই, তানিশার এখনও বিয়ে করেনি, আর মাইশা 1 বছর মাও হয়ে গেছে। বিষয়টা কিছুটা মজাদার, তাই না? আর মাইশা আর কাব্যর একটা 2 বছরের মেয়ে আছে, যার নাম রেখেছে কাশ্মীরা। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। মূল উদ্দেশ্য হলো তৈরি হয়ে নিচে যাওয়া। আজকে তানিশা আর দিহানের বিয়ের পাকা কথা বলবে সবাই। তানিশা আর দিহান একে অপরকে ভালোবাসে। ভার্সিটিতে ঝগড়া করতে করতে কখন যে দিহান তানিশাকে ভালোবেসে ফেলেছে তা দিহান নিজেও জানে না। আর তানিশার কথা তো বাদই দিলাম, মনু তলে তলে নিজেও যে দিহানের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু মাইয়াডা প্রকাশ করছিল না। একদিন রেস্টুরেন্টে ধরা পড়েছিল আমার আর কাব্যর সামনে।
সেদিন সারাদিন শুধু তানিশা আর দিহানকে নিয়ে হাসাহাসি করেছিলাম আমি। কাব্য প্রথমে একটু রেগে থাকলেও পরে মেনে নেয়। তারপর আমি আর কাব্য মিলে ওদের কথা বাসায় বলে সব ঠিকঠাক করে দিলাম। সবাই রাজি, সাথে আমরা খুশি, তার সাথে তানিশা আর দিহানও। দিহানের বাবা একজন বিজনেসম্যান, আর এখন থেকে দিহানও সেই কাজে যোগ দিবে। এতদিন পড়াশোনা শেষ না করার জন্য ওদের বিয়েটা আটকে ছিল, আর এখন যখন দিহানেরও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, সেই সুযোগে তাদের বিয়েটাও দিয়ে দিবে মামুনি আর মামু তুক্কু, মায়ের শ্বশুর আব্বা অ্যান্ড শাশুড়ি মা। হঠাৎই আমার ভাবনায় সেদ পড়ে, পিছন থেকে জড়িয়ে ধরলো কাব্য। তারপর বলে উঠল, আমার বউটা কি করছে? কি আর করবে, তৈরি হচ্ছে, আজকে তানিশাকে দেখতে আসবে না দিহানের, তাই একটু সাজগোজ করছে আর কি। এমন সময় কেউ হাতে তালি দিয়ে বলল, কি মজা, পাপ্পা আম্মিকে জড়িয়ে ধরেছে। হুট করে কাশ্মীরের মুখে এমন কথা শুনে অবাক হলাম। একটুখানি পুস্কি মাইয়া বলে, কি দেখছো, মেয়েটা এখনই পেকে গেছে। এদিকে কাব্য কাশ্মীরার মুখে এমন কথা শুনে হেসে মাইশাকে ছেড়ে দিয়ে কাশ্মীরাকে কোলে তুলে নিল। তারপর বলল, একদম মায়ের মতো। কি আমার মতো হয়েছে? মোটেও না, বাবার মতো হয়েছে। এই নিয়ে শুরু হয়ে গেল তাদের মধ্যে তর্কাতর্কি। এমন সময় হঠাৎ দরজায় নক করলো আম্মু। তারপর বলল, দিহানেরা চলে এসেছে, তাড়াতাড়ি আয় তোরা। আম্মুর কথা শুনে আমরাও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। নিচে নামতে দেখলাম সোফাতে দিহান আর দিহানের মা বাবা এবং দিহানের একটা বন্ধু বসে আছে। আমি আর না দাঁড়িয়ে সোজা তানিশার রুমের দিকে পা বাড়ালাম, আর কাব্য কাশ্মীরারকে নিয়ে দিহানের কাছে যেতে লাগলো। গোলাপি রঙের একটা সুন্দর শাড়ি পরেছে, তৈরি হয়েছে তানিশা, চুলগুলো খোলা, চোখে কাজল, সাথে হালকা মেকআপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি তানিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ওরে দোস্ত, তোকে দেখি হ্যাপি লাগছে, আজকে তো মনে হয় দিহানের চোখই সরবে না। আমার কথা শুনে তানিশা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তুই যে কি বলিস, সত্যি কথা বললাম, গায়ে লাগালি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন সত্যি সত্যি এমনটা হবে তখন বুঝবি। যাকে এখন চল, তোকে নিয়ে এসেছি। এমন সময় শাশুড়ি মাও রুমে ঢুকে বললেন, হয়েছে তোদের? হয়েছে আম্মু, দেখো তানিশা কি সুন্দর লাগছে। বিনিময়ে মামুনি শুধু মুচকি হাসলো, আর তার এই হাসি দেখে আমি উত্তর পেয়ে গেছি। তারপর আর কথা না বাড়িয়ে চুপচাপ তানিশাকে নিয়ে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমরা। সামনের সোফাতেই দিহানেরা বসে আছে, আর তার দুদিকে মামু মানে শ্বশুর আব্বা আর আমার আব্বুও। আব্বু আম্মু সকালে এসেছিল, আর তাদের জন্য সামনে টেবিলে রাখা রয়েছে বিভিন্ন খাবার। আমি গিয়ে তানিশাকে বসিয়ে দিলাম দিহানের সোজাসুজি সোফাতে। আঙ্কেল আন্টি তানিশাকে দেখে খুশি হলেন, তারপর ওর হাতে একটা আংটি পরিয়ে দিলেন। যা বলেছিলাম তাই হলো। দিহান তানিশার দিকে তাকিয়ে রয়েছে, চোখ সরাচ্ছে না। আমি তানিশার কানের দিকে ঝুঁকে বললাম, কি বলেছিলাম ননদিনী, তোমার জামাই তোমায় দেখলে আর চোখ সরাতে পারবে না। আমার কথা শুনে তানিশা এক পলক তাকালো দিহানের দিকে। দিহানের এমনভাবে তার দিকে তাকিয়ে আছে তা দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল তানিশা। এদিকে দিহানের এইভাবে তাকানো দেখে দিহানের বন্ধু রনি বলে উঠল, দোস্ত, এখনই যদি এইভাবে ভাবির দিকে তাকিয়ে থাকিস তাহলে বাসর ঘরে করবি কি? হঠাৎ করে রনির এমন কথা শুনে দিহান কাশতে আরম্ভ করলো, যা দেখে তাড়াতাড়ি করে দিহানের হাতে একটা জুসের গ্লাস দিয়ে বললাম, রনি কিন্তু ঠিকই বলেছে দিহান। দিহান আমার কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুইও শুরু করে দিলি মাইশা? দিহানের কথা শুনে আমি আর রনি দুজনেই হাসলাম। আমার পাশের সোফাতে কাব্য ছিল, আর কাশ্মীরা আব্বুর কোলে চুপটি করে বসে আছে। কাব্য মনে হাসলো রনি, দিহান আর মাইশার কাণ্ড দেখে। খুব সুন্দরভাবে আজকের দিনটা কেটে গেল। সব দিক বিবেচনা করে আগামী 10 দিন পর তানিশা আর দিহানের বিয়ে ঠিক করা হয়েছে। আমি তো মহা খুশি। বাড়িতে বিয়ে হবে শুনলে ভিতর থেকে একটা আনন্দতা প্রকাশ পায়, যেমনটা এখন আমার পাচ্ছে। দেখতে দেখতে পুরো 10 দিন কেটে গেল। এই 10 দিনে পুরো ব্যস্ত ছিলাম আমরা। শপিং করা থেকে শুরু করে বাড়ি সাজানো পর্যন্ত সবই আমি, কাব্য, আপু আর রাসেল ভাই মিলে করেছি। আপুরাও তানিশার বিয়ে লক্ষ্যে এসেছে কাব্যদের বাসায়। আর আপু আর রাসেল ভাইয়ের একটা ছেলে সন্তান হয়েছে, যার বয়স কাশ্মীরের থেকে অল্প কয়েক মাসের বড়, আর ওর নাম রাখা হয়েছে শান। দেখতেও খুব সুন্দর হয়েছে। একটা রুমে লাল বেনারসি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বসে রাখা হয়েছে তানিশাকে। এক রাশ ভালো লাগা খারাপ লাগা দুটো একসাথে মিশে খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে তার মস্তিষ্কে।
এমন সময় রুমে ঢুকলো মাইশা। তানিশা রুমে ঢুকতে দেখলাম তানিশা মনমরা হয়ে বসে আছে। তবে এটা হওয়া স্বাভাবিক। আজকে একটা লাল রঙের জর্জেট শাড়ি পরেছি আমি, চুলগুলো খুলে দিয়ে সাথে একটু সাজ। হঠাৎই তানিশা এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। তানিশার কাজে আমি অবাক। পরক্ষণে মুখ থেকে বেরিয়ে আসলো, কি হলো পাগলি, এভাবে কাঁদছিস কেন? তোদের ছেড়ে চলে যেতে হবে আজকে? কত দূর আর যাবি? কাছেই তো আসিস, যখন ইচ্ছা হবে তখনই চলে আসবি। কিন্তু আমার এই গল্প শুনে তানিশার মন গলল না, আর উচ্চস্বরে কেঁদে দিল তানিশা। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, দূর পাগলি, এইভাবে কাঁদিস না, তোর মুখের মেকআপ সব নষ্ট হয়ে যাবে। এমন সময় রুমে ঢুকলো আম্মু, মামুনি আর আপু। তানিশার কান্না দেখে তাদেরও মন খারাপ হয়ে গেল। তারপর সবাই মিলে তানিশাকে শান্ত করতে লাগলো। ওদিকে দরজার বাইরে দাঁড়িয়েছিল কাব্য। তার মনটাও খারাপ। আজকে ছোট্ট বোনটাকে এইভাবে অন্যের হাতে তুলে দিবে ভাবতে তারও কষ্ট হচ্ছে। আজকে কাব্য একটা ব্ল্যাক রঙের পাঞ্জাবি পরেছে, আর বরাবরের মতোই চুলগুলো খুব সুন্দর করে সাজানো। হঠাৎই কি মনে করে কাব্য আর ভিতরে ঢুকলো না, ওখান থেকেই চলে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই মিলে তানিশাকে শান্ত করলাম। এমন বাহির থেকে খবর আসলো জামাই এসেছে। সাথে আমরা উত্তেজিত হয়ে বেরিয়ে গেলাম তানিশার রুম থেকে। আর তানিশা চুপটি করে বসে রইল বিছানায়। খুব সুন্দরভাবে তানিশার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ে পড়ানো পর্যন্ত সবই খুব সুন্দরভাবে শেষ হলো। এখন বিদায়ের পালা। বরাবরের মতোই বিদায়ের কান্নাকাটি শুরু হয়ে গেল। তানিশা আমায়, আপুকে, শাশুড়িমা সহ কাব্যকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। আমরা সবাই কাঁদলেও কাব্য নিজেকে যথাসম্ভব শক্ত রেখেছে, কারণ ছেলেদের তো কাঁদতে নেই। শেষমেশ বহুত কান্নাকাটি করার পর তানিশাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল কাব্য। আর ওরা বসার সাথে সাথে গাড়ি চলতে শুরু করলো। শ্বশুর আব্বু আর আব্বু দুজনে মিলে অনেক কিছু বলে দিহানের সাথে দিহানের বাবা মাকে বলল। তারা বলে দিয়েছে এত চিন্তা না করতে, আপনার মেয়ে আমার বাড়িতে মেয়ে হয়ে থাকবে। তারপর তারা আব্বুদের জড়িয়ে ধরে গাড়িতে বসে পড়লেন। একে একে সব গাড়ি চলে যেতে লাগলো। ধীরে ধীরে পুরো বাড়ি খালি হতে শুরু করলো। শুধু থেকে গেল আব্বু, আম্মু, আপু আর রাসেল ভাইয়া। সন্ধ্যা 7টায় সোফায় বসে আছে কাব্য, আপু, রাসেল ভাইয়া, মামু, মামনি, আব্বু, আম্মু। এমন সময় গরম গরম চা নিয়ে হাজির আমি। সবাই হেসে হেসে চা খেতে শুরু করলো। আমাদের থেকে কিছুটা দূরে শান আর কাশ্মীরা খেলছে। সবাই চা খাচ্ছে আর কথা বলছে। এমন সময় কাশ্মীরা দৌড়ে এসে কাব্যকে বলল, পাপা দেখো, শান আমার সাথে খেলছে না। এমন সময় শান এসে বলল, ও মিথ্যা কথা বলছে। এমন সময় কাশ্মীরা শানের দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যা কথা বলছি, একটু রাগী লুক নিয়ে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে দুজনে আবার থেমে গিয়ে আবার একসাথে খেলতে শুরু করলো। এদিকে আমরা ওদের দুজনের কাণ্ড দেখে হাসলাম। দুজনে এখনই কিভাবে ঝগড়া করছে, বাবা গো বাবা। সবাই হাসলো একসাথে, আমিও। রাত 11টা। বেলকনিতে দাঁড়িয়ে আছে কাব্য। মনটা তার ভীষণ খারাপ লাগছে তার বোনের জন্য। তাই আকাশের দিকে তাকিয়ে আছে কাব্য, আর মাইশে বিছানায় বসে কাশ্মীরাকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে কেউ পিছন থেকে কাব্যকে জড়িয়ে ধরলো। পরক্ষণে কাব্যর বুঝতে বাকি রইল না এটা মাইশা ছাড়া আর কেউ না। হঠাৎ কাব্য বলে উঠল, ঘুমাওনি? না, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি, কাশ্মীরে ঘুমিয়ে পড়েছে। চলো ভিতরে ঘুমাবে। ঘুমাবো, চলো। আমি কাব্যর সামনে গিয়ে দাঁড়ালাম। কাব্যর চোখের দিকে তাকাতে অবাক আমি, কারণ কাব্যর চোখে পানি। আমি কাব্যকে জড়িয়ে ধরে বললাম, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। মনে চোখে কিছু একটা পড়েছে। মিথ্যে কেন বলছো তুমি? তানিশার জন্য খারাপ লাগছে বুঝি? আরে খারাপ লাগার কিছু নেই, দিহান খুব ভালো ছেলে, আর তার চেয়ে বড় কথা ওরা একে অপরকে ভালোবাসে, তাই প্যারা নাই, সিল বেবি। আমার কথা শুনে হাসলো কাব্য। কাব্যর মুখে হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম। তারপর কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কতটা সময় পার হয়ে গেছে না আমরা একসাথে আসছি। আমার কথা শুনে কাব্য আমাকে জড়িয়ে ধরে বলল, আর বাকি জীবনটা ওইভাবে কাটিয়ে দেব একসাথে। সারা জীবন এইভাবে এত এত ভালোবাসবো কিন্তু আমায়। আর তুই আর আমিও তো তোমায় এত এত ভালোবাসি, কেন বলছো না তুমি যে আমায়? মাইশার কথা শুনে হাসলো কাব্য। তারপর একে অপরকে খুব গভীরভাবে জড়িয়ে ধরল। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল রাতের আকাশটা
আকাশে থাকা চাঁদটা, আর এভাবে চলছে মাইশা কাব্যর জীবন। আর সবাই মাইশা কাব্যর জন্য দোয়া করো, যাতে সবসময় এইভাবে হাসি খুশি আর ভালোবাসা নিয়ে থাকতে পারে। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। কিছুদিন থেকে লক্ষ্য করছি গল্পে কমেন্ট বা লাইক কোনোটাই পড়ছে না বেশি বেশি। তাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই সামান্য কাজটুকু আমাকে নতুন গল্প বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।